প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন। আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো সন্ধ্যা মুখার্জিকে কেন শেষ করতে চেয়েছিলেন লতা। কিন্তু সত্যি সত্যিই কি এটা করেছিলেন স্বয়ং লতা মঙ্গেশকর? অনেক দিন ধরে ধামা চাপা পড়ে থাকা এই নির্জলা সত্যটাকে জানবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে বন্ধু, অবশ্যই তুমি আমার সঙ্গে থাকো। শুরু করি তাহলে। অমিতাভ মিঠুন, মান্না হেমন্ত, উত্তম সৌমিত্রর মতোই লতা মঙ্গেশকর সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে নানান গসিপ আজও কিন্তু হয়েই চলেছে। কিন্তু আদতে কেমন ছিল লতা আর সন্ধ্যার সম্পর্ক? অনেকে মনে করেন মোহাম্মদ রফি, সুমন কল্যাণপুর সহ অনেক শিল্পীর মতোই কলকাতায় কোনো কলকাঠি নাড়তে না পারলেও বম্বেতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের ক্যারিয়ারটা কিন্তু পলিটিক্স করে শেষ করে দিয়েছেন স্বয়ং কোকিলকণ্ঠী সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। 2001-এ ভারতরত্ন পেলেন লতা মঙ্গেশকর, অথচ জীবনের শেষ অধ্যায়ে এসে চাঁদ সদাগরের বাঁহাতে মনসা পুজো করার মতো সন্ধ্যাকে অফার করা হলো পদ্মশ্রী। কিন্তু কেন? এর পেছনে কি সত্যি সত্যিই কলকাঠি নেড়েছিলেন লতা? আদতে লতা আর সন্ধ্যার সম্পর্কটা কেমন ছিল? তাদের মধ্যে সম্পর্কটা সত্যি সত্যিই কি সঠতার, পেশার জন্য ইঁদুর দৌড়ের, লোক দেখানো বন্ধুত্বের, নাকি পেশাকে অতিক্রম করে নির্ভেজাল নিবিড় বন্ধুত্বের সম্পর্ক? এইসবের জলজ্যান্ত প্রমাণ আমার এই ভিডিওটা। 1948 সালে রবীন চট্টোপাধ্যায়ের সুরে বিদুষী ভার্যা ছবির গানের রেকর্ডিং সেরে ঢাকুরিয়ার বাড়িতে ফিরলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এর ঠিক 2 বছর পরে 1950 সালের মধ্যেই সন্ধ্যা মুখোপাধ্যায় কিন্তু তখন বাংলা গানের জগতে লিখে দিয়েছেন নিজের নাম। আর একই সঙ্গে চলছে রেকর্ডিং, জলসা আর বাবা বড়ে গুলাম আলীর কাছে গানের রেওয়াজ। একদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যার বাড়িতে এসে হাজির হলেন স্বয়ং শচীন দেব বর্মন আর সন্ধ্যা মুখোপাধ্যায়দের পারিবারিক বন্ধু, সঙ্গীতপ্রেমী এবং সঙ্গীত বোদ্ধা শচীন গঙ্গোপাধ্যায়। সন্ধ্যাকে তিনি জানালেন, শচীনদেব তোমায় বম্বেতে গান গাওয়াতে চান, আর শচীন কর্তার স্ত্রী মীরা বর্মনও তোমার গান শুনতে চেয়েছেন। ঢাকুরিয়াতেই শচীনদার বাড়িতে দেরি না করে একদিন চলে যাও। শচীনদেব বর্মন অনেক আগেই মুম্বাই চলে যাওয়ায় কলকাতার এই বাড়িতেই একাই থাকতেন মীরাদেব বর্মন। সন্ধ্যা মুখার্জি একদিন গান শুনিয়ে এলেন মীরাদিকে। সন্ধ্যার গান শুনে তার গানের ভক্ত হয়ে গেলেন মীরাদি। স্বভাবতই খবরটা স্ত্রী পৌঁছে দিলেন স্বামী শচীন দেব বর্মনের কানে। মুম্বাই থেকে শচীন দেব বর্মন নিজেই ডেকে নিলেন সন্ধ্যাকে। খবরটা পাওয়া মাত্রই যেন বাজ পড়ল সন্ধ্যার মাথায়। তাই বাংলা ছেড়ে যেতে হবে, এই ভাবনাটাই সন্ধ্যা মুখার্জির মধ্যে সব কিছু একেবারে তালগোল পাকিয়ে দিল। তাই বম্বে যাবেন কি যাবেন না সে নিয়ে সন্ধ্যার নিজের মনের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব কাটতে লেগে গেল দুটো বছর। ভাবতে পারো, আজও যে কোনো শিল্পী কলাকুশলীরা বম্বেতে একটা সুযোগ পাওয়ার জন্য যেখানে মুখিয়ে থাকেন, সেখানে খোদ বম্বে থেকে শচীন দেব বর্মন নিজে তাকে ডাকছেন, অথচ তার ডাকে সাড়া দিয়ে বম্বেতে যাবেন কি না সেটা ভাবতে ভাবতেই কেটে গেল দুটো বছর। শেষ পর্যন্ত 1950 সালে বম্বেতে গেলেন সন্ধ্যা। শচীন দেবের জন্যই সন্ধ্যার বম্বে যাওয়া হলেও প্রথম সিনেমায় গান গাওয়ার সুযোগ কিন্তু পেলেন 1951 সালে অনিল বিশ্বাসের সুরে হিন্দি ছবি তারানাতে। আর তাঁর সুরেই সন্ধ্যা লতা জুটির যাত্রা হলো শুরু। এই ছবিতে গান গাইতে গিয়েই লতার সঙ্গে পরিচয় হলো সন্ধ্যার। গানটা ছিল বোল পাপি হে বোল রে তু, বোল পাপি হে বোল রে তু, বোল পাপি হে বোল। সন্ধ্যার গানের অংশ শ্যামার ঠোঁটে, লতার অংশটা ছবির নায়িকা মধুবালার। 17টা হিন্দি ছবিতে গান গেয়ে ফেললেন সন্ধ্যা। আর এই অনিল বিশ্বাসের থেকেই লতা শিখলেন গান গাওয়ার সময় কেমন করে ঠিক তার ফাঁকটা খুঁজে নিয়ে চোরা শ্বাস নিতে হয়। এই গানটার সূত্রেই কিছুদিনের মধ্যেই লতার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে গেল সন্ধ্যার। অতি সাধারণ পোশাকের সঙ্গে আন্তরিক ব্যবহারই সন্ধ্যাকে কাছে টেনে আনল লতার। ছোট থেকেই অন্যের গলা খুব ভালো করে নকল করতে পারতেন লতা। তার এই গুণটা সন্ধ্যাকে একেবারে মুগ্ধ করে দিল, আরও কাছে টেনে আনল পরস্পরকে। লতা আর সন্ধ্যা হয়ে উঠলেন যেন উম্ন আর ঝুম্ন। প্রথম দিকে সন্ধ্যার সঙ্গে বম্বেতে ছিলেন সন্ধ্যার দিদি, কিন্তু কিছুদিন পর দিদি চলে গেলে সন্ধ্যার মা এলেন বম্বেতে।
হোটেলের খাবার সন্ধ্যার মায়ের মুখে রুচত না কিছুতেই, তাই নিজেই রান্নাবান্না করতেন। লতার অমায়িক ব্যবহার আর অতি সাধারণ জীবনযাপন শুধু সন্ধ্যার কাছে নয়, সন্ধ্যার মায়ের কাছেও টেনে আনল লতাকে। কোনো জাতপাত নয়, লতা হয়ে উঠলেন সন্ধ্যার মায়ের আর একটা মেয়ে। অন্যদিকে সন্ধ্যার মায়ের হাতের বাঙালি রান্নার জাদু একেবারে মুগ্ধ করে দিল লতাকে। ধীরে ধীরে লতা আর সন্ধ্যা হয়ে উঠলেন অন্তরঙ্গ বন্ধু। তাই লতা সন্ধ্যার কাছে এসে অনেক সময় খাটে শুয়ে পা নাচাতে নাচাতে গল্প করতে করতে বলতেন নিজের জীবনের সুখ দুঃখের লড়াইয়ের কথা। বলতেন তার মাত্র 13 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা দীননাথ মঙ্গেশকর মারা যাওয়ার পর কিভাবে কত কষ্ট করে দিনের পর দিন স্টুডিওর এ দরজা থেকে ও দরজায় একেবারে হন্যে হয়ে ঘুরতে হয়েছে তাকে। একটা ইয়ং মেয়ের পরার সম্বল বলতে মাত্র দুটো কাপড়, যেটা পরেই তাকে প্রত্যেকটা দিন বেরোতে হতো। রাতে ফিরে একটা কেচে রেখে দিতেন বালিশের নিচে, আপনা থেকেই ইস্ত্রি হয়ে যেত। কি করবে, লন্ড্রিতে দিয়ে ইস্ত্রি করবার মতো সামর্থ্য তো নেই। এই রকম দুর্দিনে ক্যারিয়ারের শুরুতেই লতার গান শুনেই বম্বের বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক পরিচালক, বলিউডের মুখার্জি পরিবারের প্রতিষ্ঠাতা, ফিল্মিস্তান স্টুডিও এবং ফিল্মালয় স্টুডিওর প্রতিষ্ঠাতা কাম মালিক শশধর মুখার্জি লতার কণ্ঠস্বরকে এক কথায় খিনখিনে বলে ভাগিয়ে দিয়েছিলেন। কিন্তু ছোট থেকেই হাল ছেড়ে দেওয়ার পাত্রী নন লতা। মাস্টার বিনায়ক মানে বিনায়ক দামোদর কর্ণাটকী সেই সময় একজন সঙ্গীত শিল্পী এবং একই সঙ্গে নবযুগ চিত্রপট কোম্পানির মালিক আর মঙ্গেশকর পরিবারের একজন যথার্থ ঘনিষ্ঠ বন্ধু। লতা আর বাকি 4 ভাই বোনের জীবনেই হয়ে উঠলেন পারিবারিক বন্ধু থেকে যথার্থ অর্থেই তাদের দ্বিতীয় পিতা। মঙ্গেশকর পরিবারের সকলকে দেখাশোনা করবার দায়িত্ব তিনি তুলে নিলেন নিজের কাঁধে। বন্ধু দীননাথের স্বপ্নকে সফল করতে যথার্থ বন্ধুর মতোই তিনি লতা মঙ্গেশকরকে একজন প্রফেশনালি সাকসেসফুল গায়িকা এবং অভিনেত্রী হিসাবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য হাত বাড়িয়ে দিলেন। এই মানুষটি না থাকলে লতাদের পুরো পরিবারটাই একেবারে খড়কুটোর মতো ভেসে যেত। আর এই লড়াইয়ের গল্প শুনতে শুনতে লতার উপর শ্রদ্ধাটা ক্রমশই বাড়তে লাগলো সন্ধ্যার। এক ঢাল চুল ছিল লতার। শুধু গুণের জন্যই নয়, লতার কণ্ঠ আর আচরণের মতোই তার চুলের প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল সন্ধ্যার। এবং অনেক সময় লতা এক বাটি নারকেল তেল নিয়ে বসে সন্ধ্যাকে অনুরোধ করতেন মাথায় পুরো তেলটা মাখিয়ে দিতে। আর তেল মাখতে মাখতে এই জায়গাটায় নিজের ছোটবেলাকে ফিরে পেতে, ঠিক যেমন করে লতার মা লতাকে এবং অন্য বোনেদের পরম যত্নে তেল মাখিয়ে দিতেন, সেই জায়গাটাই লতাকে ফিরিয়ে দিতেন সন্ধ্যা। এভাবেই লতার কাছে সন্ধ্যা এবং সন্ধ্যার কাছে লতা পরস্পর দুজনের কাছে শিল্পীর থেকে বড় করে হয়ে উঠলেন 2 বোন। অথচ বেশিরভাগ মানুষের ধারণা আছে লতা নাকি সন্ধ্যাকে ঘৃণা করতেন, শত্রুতা করতেন। লতা নাকি স্রেফ কেরিয়ার ছাড়া আর কিছুই বুঝতেন না। তাই লতা ছিলেন মারাত্মক আক্রমণাত্মক। আর সেই জন্যই শুধুমাত্র নিজে 1 নম্বর থাকবার জন্যই সুমন কল্যাণপুর কিংবা আরতির মতোই সন্ধ্যারও একের পর এক গান নাকি কেড়ে নিতেন লতা। কিন্তু আশ্চর্যের বিষয়, 2 শিল্পীর মধ্যে বন্ধুত্বটা কিন্তু অটলই ছিল। 50-এর দশকে কলকাতার বসুশ্রী সিনেমা হলের নববর্ষের জলসায় হেমন্ত মুখোপাধ্যায়ের উদ্যোগে লতা আর সন্ধ্যা একই মঞ্চে গান করলেন এবং ছবিও তুললেন একই সঙ্গে। তখন 80-র দশকে একবার লতাকে নিজেই ফোন করলেন সন্ধ্যা, আর ফোনের মধ্যেই সন্ধ্যাকে গান শোনালেন লতা। সন্ধ্যা মুখোপাধ্যায় নিজের বাংলাকে, নিজের গানের জগৎ কলকাতাকে এবং নিজের স্বামী, সংসার, সন্তানকেই গুরুত্ব দিলেন সব থেকে বেশি। তাই বম্বের পাট চুকিয়ে মাত্র 2 বছরের মধ্যেই বলিউডের গ্ল্যামার জগৎকে পিছনে ফেলে চলে এলেন কলকাতায়। কিন্তু কারণটা কি? নেহাতি বাংলার প্রতি ভালোবাসা, নারীর টান, নাকি শিকার হয়েছিলেন কোনো লবির? বম্বেতে থাকলে অনেক নাম হবে, অনেক টাকা হবে, একথা জেনেও এই মোহময় জগতের প্রতি কোনো প্রলোভনই কিন্তু কিছুতেই সন্ধ্যাকে আটকে রাখতে পারেনি। আসলে লতা ছিলেন ঠিক যতখানি পেশাদার,
সন্ধ্যা ঠিক তার উল্টোটাই। সন্ধ্যা ছিলেন নির্লিপ্ত সাধক, অথচ ওই 2 বছর মুম্বাইয়ে অন্তত 17টি সিনেমায় গান গেয়ে নিজের সাফল্যকে, প্রতিভাকে, যোগ্যতাকে প্রমাণ করে দিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। মদন মোহন, মোহাম্মদ শফিক, পণ্ডিত গোবিন্দ, কে নেই তার সুরকারদের তালিকায়? লতা মঙ্গেশকর, গীতা দত্তের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে নিজের গায়কিয়ানার ছাপ একেবারে স্পষ্ট রেখে দিয়ে এলেন সমুদ্র পাড়ের শহরে। হয়ে উঠলেন সেই সময়ের একেবারে প্রথম সারির একজন গায়িকা। তখনও পর্যন্ত জনপ্রিয় হননি আশা ভোসলে। দোভাষী ছবি অঞ্জনগড়ের গান শোনবার পর শচীন কর্তার স্ত্রী মীরা দেবী ভক্ত হয়ে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের। আর মীরা দেবীর অনুরোধেই সন্ধ্যাকে মুম্বাই নিয়ে যেতে রাজি হলেন বরদা রবীন্দ্রনাথ। এভারগ্রিন অঞ্চলে থাকার ব্যবস্থাও করে দিলেন। কিন্তু দিন যায়, মাস যায়, শচীন কর্তা তখনও পর্যন্ত কোনো গান নিয়ে এলেন না তাঁর জন্যে। সম্ভবত যে ছবির জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়কে ডেকে আনলেন তিনি, তার সুরটা তখনও পর্যন্ত তৈরিই হয়নি। শেষে 1951 সালে অনিল বিশ্বাসের তারারা ছবিতে লতা মঙ্গেশকরের সঙ্গে ডুয়েটে প্রথম হিন্দি ছবির গান গাইলেন তিনি। পরে অবশ্য শচীন দেবের সুরে একাধিক হিন্দি গানে কণ্ঠ দিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। পরের বছরেই আচমকা কলকাতায় ফিরে এলেন সন্ধ্যা। পরে শুধু রাজ কাপুরের জাগতে রহো সিনেমায় সলিল চৌধুরীর সুরে একটা মাত্র হিন্দি গান গাইলেন। না হলে 1952তেই মুম্বাইয়ের জগৎ থেকে সরে আসতেন তিনি। 1954 সালে মুক্তি পেল উত্তম সুচিত্রা জুটির অগ্নিপরীক্ষা, আর সুচিত্রা সেনের গলায় যেন বসে গেল তাঁরই গান। বাংলা ছবির একমাত্র ম্যাটিনি আইডল জুটির নেপথ্যে ম্যাটিনি আইডল হয়ে উঠল হেমন্ত সন্ধ্যার কণ্ঠ। নচিকেতা ঘোষ, রবীন চট্টোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়দের সুরে সিনেমায় আর বেসিক অ্যালবামের গানে বাঙালির ঘরে ঘরে পৌঁছে গেলেন তিনি। কালজয়ী হয়ে রইল তার প্রত্যেকটা গান। আর এই ঘটনাটা কিন্তু হিন্দি গানের ক্ষেত্রে তিনি চাইলেই অবলীলায় ঘটাতে পারতেন। বাংলার গণ্ডি ছাড়িয়ে তামাম ভারতে ভক্তকুলের সমুদ্র স্রোত বইয়ে দিতেন তিনি। বাংলার মতোই সারা ভারতের ভক্তরা আজও তার গুণমুগ্ধ হয়েই থাকতেন, যদি না তিনি সেদিন ফিরে আসতেন বাংলায়। একটা স্পষ্ট গুজব ছিল যে লতা মঙ্গেশকরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কারণে বোম্বাই নাকি তিনি থাকতেই পারলেন না, কারণ লবি করা হয়েছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায় নিজে এই সমস্ত যুক্তি তর্ক সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি সাক্ষাৎকারে নিজেই বলেছেন, লতা মঙ্গেশকর কোনোদিন গায়িকা হিসেবে তাঁর সঙ্গে মেশেননি, বরং মিশতেন বন্ধুর মতো, বড় বোনের মতো। তাই মুম্বাইতে থাকাকালীন দুজনেই একে অপরের বাড়িতে যেতেন, খাবার ভাগ করে খেতেন। এমনকি নাম করার পরেও যতবার কলকাতা এসেছেন হোটেলে নয়, সন্ধ্যা মুখোপাধ্যায়ের ঢাকুরিয়ার বাড়িতেই উঠেছেন। কিন্তু তার সত্ত্বেও সন্ধ্যা মাত্র 17টা ছবিতে গান গেয়েই মুম্বাই ছেড়ে কলকাতায় ফিরে এলেন কেন? একেবারে এটা হেলিথেলি কোনো প্রশ্ন নয়, লাখ টাকার প্রশ্ন। মুম্বাইয়ের সেই সময়ের অতি প্রতিষ্ঠিত শিল্পী লতা মঙ্গেশকরের কি এর পেছনে বিশেষ কোনো ভূমিকা ছিল? আসলে তলে তলে, মানে ভেতরে ভেতরে কেমন ছিল প্রবাদ প্রতিম এই দুই শিল্পীর মধ্যে সম্পর্ক? আর 5টা গসিপ যে ছন্দে চলে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম কিন্তু ঘটেনি। কারণ মানুষ তো ভালোর থেকে নোংরা ঘেঁটে এবং তার থেকে টেনে টেনে পচা গন্ধ বের করে সুগন্ধকে চাপা দিয়ে দুর্গন্ধ ছড়িয়ে নিজের গায়ে দুর্গন্ধ মাখতে এবং অপরের গায়ে সেই গন্ধটা মাখাতেই বেশি আনন্দ বোধ করেন। কারণ ইতিহাস সেই কথাই বলছে। সন্ধ্যা মুখোপাধ্যায় নিজেই বলেছেন, লতা মঙ্গেশকরের সঙ্গে তার সম্পর্কের ভিত্তিটাই ছিল অত্যন্ত সুসম্পর্কের। আসল কারণটা আসলে লুকিয়ে আছে বাংলার প্রতি সেই জীবনানন্দ দাশের মতোই। একেবারে তার ভালোবাসাটা জড়িয়ে আছে এই বাংলার প্রতি, তাই তিনি এই বাংলার বুকেই ফিরে এলেন। মুম্বাই তাকে দ্রুত খ্যাতি, প্রতিপত্তি, অর্থ সব দিলেও মনটা কিন্তু পড়েছিল বাংলার জন্যই। সাক্ষাৎকারে তিনি পরিষ্কার করে বললেন, আসলে ওই জগৎটা, অর্থাৎ সেই আবহাওয়ার সঙ্গে নিজেকে ঠিক মেলাতে পারছিলাম না বলেই চলে এসেছি।
যেমন করে হেমন্ত মুখোপাধ্যায় বোম্বেতে গিয়ে সফল হয়েও বাংলাতেই চলে এলেন। একটা পিছু টান, ঘরের জন্য কেমন একটা মন কেমন করা না গাওয়া গানের মতো গুনগুন করে উঠত তার ভিতরে। একমাত্র বাংলা ভাষাতেই নিজের মধ্যে গ্রহণ করতে পারেন গানের ভেতরে অন্তঃসলিল সেই অন্তরাত্মাকে। মুম্বাইয়ের ব্যস্ত ট্রাফিকে, রংচঙে রাতের জমকে, মেরিন ড্রাইভের আলোর ঝলকানিতে কোথায় যেন হারিয়ে যাচ্ছিল উজ্জ্বল এক ঝাঁক পায়রার দল। বাংলার মাটি, জল, হাওয়া ছাড়া তিনি তো অসম্পূর্ণ। তাই ফিরে আসা ইন্দ্রধনুর সুরে মেলে দেওয়া গানের প্রজাপতি আসলে তাঁরই অন্তরাত্মা। সারা জীবন ধরে গান নিয়ে যা করেছেন, যা বলেছেন, যা গান গেয়েছেন, তা তার অন্তর আত্মারই প্রতিফলন। লোক দেখানো প্রফেশনালিজম নয়। কারোর মনে হতেই পারে হয়তো সবটা মুখেরই কথা, সত্যিই কোনো চাপা বেদনা লুকিয়ে আছে গভীরে। জাতীয় স্তরে যে সম্মান তার প্রাপ্য তা কোনোদিনই পাননি তিনি। 92 বছর বয়সে ভারত সরকারের দেয়া পদ্মশ্রী প্রত্যাখ্যান করেছিলেন। সরকারি খেতাব হয়তো তাঁর পালকে নেই, কিন্তু বাঙালির হৃদয়ে সম্রাজ্ঞী তিনি, সাক্ষাৎ গীতশ্রী। জনতার ভালোবাসায় বাঁচতে পারার চেয়ে বড় সম্মান তিনি মনে করেছেন আর কিচ্ছু নেই। লতা সন্ধ্যা একসময় একসঙ্গে হিন্দি, বাংলা ছায়াছবির এবং বেসিক রেকর্ডের জগতে নক্ষত্র প্রভার মতোই কাজ করে গেছেন। লতার কণ্ঠে বিমুগ্ধ সন্ধ্যা, সন্ধ্যার কণ্ঠে একই বিমুগ্ধতা লতার। কিন্তু কেউ কারোর দ্বারা প্রভাবিত হননি। নিজেদের সেপারেট আইডেন্টিটি তৈরি করে গেছেন এবং তাকে একেবারে স্ট্যাম্প মেরে বসিয়ে দিয়েছেন আপামর গান পাগল, গান ভালোবাসা মানুষের হৃদয়ে। গায়কির আদান প্রদান সত্ত্বেও অক্ষুণ্ণ রেখে গিয়েছেন নিজস্বতা। দুই চুম্বকের এই বিজ্ঞান সহজ নয়। এই বিজ্ঞানকে হাতে কলমে করে দেখানো কিন্তু সহজ নয়। বাংলা সংস্কৃতি চিরকালই লতা মঙ্গেশকরকে টেনেছে। বাঙালি নন বলে তাকে কখনোই দৌড়ানি করে ফিরিয়ে দেননি। তিনিও মনে করতেন মারাঠি আর বাংলা ভাষার সংস্কৃতির মধ্যে অন্তমিল রয়েছে। আর সেই সূত্রটা ধরেই শচীন দেববর্মন, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, রাহুল দেববর্মনের পাশাপাশি সন্ধ্যা মুখোপাধ্যায়ও লতা মঙ্গেশকরের বঙ্গ অভিকর্ষের অন্যতম সেতু। আরও একটা বন্ধন সূত্র ছিল লতা আর সন্ধ্যার মধ্যে, সেটা হলো আধ্যাত্ম মার্গের। দুজনেই শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী আর স্বামী বিবেকানন্দের ভাবধারায় প্রাণিত। লতা মঙ্গেশকরের ঘরে যেমন তাঁদের ছবি সর্বক্ষণের আবহ, ঠিক তেমনি সন্ধ্যা মুখোপাধ্যায়ের ঘরেও। তারপরেও লতা আর সন্ধ্যাকে নিয়ে গুজব কিন্তু থেমে থাকেনি ভারতরত্ন কে পাবে সেটা নিয়ে, আর দাদা সাহেব ফালকে পুরস্কার কে পাবেন সেটা নিয়েও। পুরস্কার তো সবটাই রাজনৈতিক, যোগ্যতার থেকেও সেখানে রাজনীতির অঙ্কের খেলাটাই বড় হয়ে ওঠে সেখানে। আর বাংলাকে ভালোবাসা মানেই তো আঞ্চলিক স্ট্যাম্প পড়ে যাওয়া। তবে লতা সন্ধ্যার বন্ধুত্ব থাকলেও কিন্তু দুজনের মধ্যে একটা চোরা দ্বন্দ্ব যে ছিল সেটা কিন্তু কিছুতেই অস্বীকার করা যাবে না। সেটার জন্য তারা দুজনেই পেশায় এগিয়েছেন, পিছিয়ে দেয়নি, দুজনকে সমৃদ্ধ করেছে। আর অন্তরের ভেতরের যে টান সেটা কিন্তু ক্রমশই তাদেরকে কাছে এনে দিয়েছে। একটা উদাহরণ দিই, কলকাতার হোপ 86 তারকা ভরা অনুষ্ঠান হলো সল্টলেক স্টেডিয়ামে। লতা গান গাইতে আসবেন বম্বে থেকে, সন্ধ্যাও রয়েছেন শিল্পীর তালিকায়। কিন্তু সন্ধ্যা উদ্যোক্তাদের জানিয়ে দিলেন লতা যদি এই অনুষ্ঠানে গান করেন তাহলে তিনি এই অনুষ্ঠানে গান গাইবেন না। কিন্তু এত বছর পরও লতা কলকাতায় গান গাইতে আসছেন, সেটাই তো একটা বিশাল ব্যাপার। এদিকে লতা আসছেন বলে সন্ধ্যাকে তো আর বাদ দেওয়া যায় না। সন্ধ্যা ঘরের মেয়ে, ঘরের ভেতরে যদি সন্ধ্যা আরতি ঠিকঠাক না করা হয়, তাহলে অন্তর আলোকিত যদি না হয়, তাহলে বাইরেটা আলোয় ঝলমল করে উঠবে কি করে? তাই উদ্যোক্তাদের অনুরোধে শেষমেশ অনুষ্ঠানের শুরুতে গান গেয়ে চলে গেলেন সন্ধ্যা। যথারীতি তার অনেক পরে মঞ্চে উঠলেন লতা। 1966 সালে সুরকার শ্যামল গুপ্তের সঙ্গে বিবাহসূত্রে বাঁধা পড়লেন তিনি। প্রায় 18 বছর টানা প্রেম চলবার পর মুম্বাইতে যাওয়ার বছর দুয়েক আগে থেকেই ঘনিষ্ঠতা বাড়তে থাকলো দুজনের মধ্যে।
ফিরে আসার ক্ষেত্রে সেটা একটা বড় অনুঘটক হিসাবে অবশ্যই ইন্ধন জোগালো। তাছাড়া কলকাতার অনেক সুরকার প্রায়ই চিঠি পাঠাতেন তাঁকে, বিশেষ করে যে সময়টা ওখানে কর্মহীনভাবে বসে থাকতে হয়েছিল, তখন অনেকেই অনুরোধ করতেন কিন্তু তাকে ফিরে আসবার জন্য। গীতিকার শ্যামল গুপ্তর সঙ্গে সন্ধ্যার বিয়ের পরে লতার সঙ্গে সন্ধ্যার দেখা হতে লতা নিজেই সন্ধ্যাকে বললেন, কি বিয়ে করে নিলে তো, অথচ আমাকে একবারও বললে না। মেয়ের বিয়ের সময় সন্ধ্যা নিজে লতাকে নিমন্ত্রণ করলেও দুজনের সম্পর্কের মধ্যে ততদিনে ফাটল কিন্তু ধরে গিয়েছিল। তাই সেই অভিমান থেকেই মেয়ের বিয়ের অনুষ্ঠানে লতা এলেন না। শেষে বলি, শুধু লতা কেন, কেউ তাকে শেষ করেননি। লতার জন্য বোম্বেতে সন্ধ্যার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল, এটা আসলে অসংখ্য নির্বোধ ব্যর্থ মানুষের কল্পনা ছাড়া আর কিছুই নয়। আমি পড়াশোনা করে এই সিদ্ধান্তটাতেই আসতে পেরেছি। তবে বন্ধু, তোমার মতামতটা কি? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে নির্দ্বিধায় জানাবে কিন্তু। বন্ধু, উন্নতি বা অবনতির কোনোটারই শেষ নেই। ঠিক যতটা তুমি চাও বা ভালোবাসো সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো, ততটাই এগিয়েও। অন্তরের সন্ধারতি কিন্তু কখনোই বন্ধ করো না। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু। টাটা।